হচ্ছে শরণাগত। আমি সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ আপনাদের শোনাবো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজকে বুধবার 10ই ফাল্গুন 1428, ইংরেজির 23শে ফেব্রুয়ারি 2022, তিথি মাঘ, কৃষ্ণপক্ষ সপ্তমী, নক্ষত্র বিশাখা। সূর্যোদয়ের সময় সকাল 6:07, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:33 হয়ে 20 সেকেন্ড। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবারিগণ। দিনের বেলা 8:56 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। দিনের বেলা 2:41 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুকটি হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITR সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ আর শুক্রবার রাত 9:30 সময় যে শরণাগত সৌমিত্র পাতা থেকে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে যোগাযোগ করে গল্প করবার জন্য, এবং অবশ্যই শরণাগত কেমন হচ্ছে সেটা জানবার জন্য। তাহলে এবারে অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আজকে দুটো মজার গল্প বলবো। অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা বিরাট রাজার সভায় আশ্রয় গ্রহণ করেছিলেন গোপনে, বিদেদের ছদ্মবেশের আড়ালে রেখে, আপনারা তো জানেন। এবারে সেখানে অর্জুন তো হয়েছিলেন বৃহন্নলা, তিনি ওই অন্তঃপুরের মেয়েদের নাচ টাচ শেখাতেন, গান শেখাতেন। আর ভীমসেন হয়েছিলেন পাচক। তো এই নিয়ে বেশ মজার গল্প আছে, মহাভারতের গল্প, সে কথা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের লেখা থেকে পড়ে শোনাবার কাজে। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের টুকরো টুকরো ঘটনার কথা, এবং তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, শেষে বাইরে দূরে। এই হল আমাদের অনুষ্ঠান সূচি। আপাতত গান শুনুন, গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলতে পারি প্রথম যে ব্যাপারটা নিয়ে গল্প করব সেটা হচ্ছে বৃহন্নলার পরীক্ষা। শুনতে থাকুন গানের পর। মেয়েদের মতন করে প্রবেশ করেছিলেন বিরাট রাজার সভায়, এবং তিনি বৃহন্নলা অন্তঃপুরের নারীদের তিনি নাচ গান ইত্যাদি ইত্যাদি শেখাবেন। আপনার কন্যা উত্তরাকে আমি নাচ শেখাতে চাই, বিরাট রাজাকে বললেন, এবং অন্তঃপুরে থাকবেন। কিন্তু সত্যি সত্যি কি তিনি বৃহন্নলা, সেটা তো জানতে হবে। অর্জুনের পরীক্ষা নিতে হবে। সেই পরীক্ষা কারা নেবে? নারীরা পরীক্ষা নিলেন। আগন্তুক ব্যক্তিটি নারী নাকি নপুংসক না পুরুষ তা যাচাই করবার জন্য নারীরা পরীক্ষা নিলেন, এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন অর্জুন। নারীরা জানালেন বৃহন্নলা সত্যি নপুংসক, এবং অন্তঃপুরে যাওয়ার অনুমতি পেয়ে গেলেন অর্জুন। এটা কি করে সম্ভব হল? আসলে ইন্দ্রলোকে অর্জুনের কাছে এসেছিলেন উর্বশী, প্রেম নিবেদন করেছিলেন। অর্জুন তাকে প্রত্যাখ্যান করেন। তাই উর্বশী অর্জুনকে সাময়িকভাবে নপুংসক হবার অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপকেই কি ব্যবহার করেছিলেন অর্জুন বৃহন্নলা বেশে বিরাট রাজার অন্তঃপুরে ঢোকার ব্যাপারে? বলতে পারবো না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন এই পরীক্ষার কথা। অর্জুন আদৌ নপুংসক কিনা তার পরীক্ষা নিয়েছিলেন নারীরা, বিরাট রাজার যে অন্তঃপুরের নারীরা। এবার বলবো ভীমসেনের কথা গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে ভীমসেনের কথা বলবো পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। আচ্ছা, আপনারা তো গ্ল্যাডিয়েটর মানেটা নিশ্চয়ই জানেন। গ্ল্যাডিয়েটর প্রাচীন রোমে কিছু যোদ্ধা, তাদের অধিকাংশই ক্রীতদাস ছিলেন,
দর্শকদের চোখের সামনে ঘেরা জায়গায় হিংস্র পশুদের সঙ্গে লড়াই করতেন। লড়াইয়ে কখনো তারা জিততেন, কখনো পশুরা জিতত, তাদের মেরে ফেলত। এইসব মানুষদের বলা হতো গ্ল্যাডিয়েটর। হঠাৎ গ্ল্যাডিয়েটরের কথা কেন বললাম শুনুন। বল্লভ নাম দিয়ে পাচক পরিচয় বিরাটের কাছে গিয়েছিলেন ভীমসেন। নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন যে আমি সুপকার, আপনার পরিচারক। এর আগে রাজা যুধিষ্ঠিরের সুপাধিকারে, মানে রন্ধনশালায় যেখানে রান্না বান্না হয়, সেখানে নিযুক্ত ছিলাম। আমি খুব ভালো রান্না করতে পারি, কিন্তু শুধু আমি খুব ভালো রান্না করতে পারি এটাই সব নয়। আমার তুল্য বাহুযোদ্ধা, বলবান, গায়ের জোর আছে, শক্তি আছে, লড়াই করতে পারে, এরকমও আপনি খুব বেশি পাবেন না। আমি সবসময় হাতি আর সিংহের সঙ্গে লড়াই করতাম। এখন আপনি আমাকে আশ্রয় দিন, আমি আপনার যাতে ভালো লাগে, আপনার যা প্রিয় কার্য সেই সমস্ত কার্য করব। তো ঠিক আছে। বিরাটরাজ তখন ভীমকে বললেন যে তুমি দাও, রান্না বান্না করবে, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু শুধু রান্না বান্না করলেই তো হবে না। ভীম যে অন্য দাবিটা করেছেন সেই দাবি অনুযায়ীও তো ভীমকে কাজ দিতে হবে। ফলে এইবারে তিনি ভীমসেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিযুক্ত করলেন বাঘ, সিংহ, হাতিদের। কিন্তু এমন উত্তেজক খেলা শুধু রাজারা দেখলে চলে? অন্তঃপুরের মেয়েদেরও তো দেখানো দরকার, তাদেরও তো কৌতূহল আছে। বিরাটের নির্দেশে অন্তঃপুরে গিয়ে নিজের বিক্রম দেখাতে শুরু করলেন ভীমসেন। প্রতিদ্বন্দ্বী ওই বাঘ, সিংহ, হাতি, মোষ। আর এই সমস্ত যখন করছেন তখন মেয়েদের আনন্দ আর ধরে না, তারা খুব হাসত। আর দ্রৌপদীও দেখতেন সেই দৃশ্য। ছদ্মবেশে ভীম কিরম লড়াই করছেন বাঘ, সিংহ, হিংস্র জন্তুদের সঙ্গে। ভীমকে এইভাবে হিংস্র জন্তুদের সঙ্গে যুদ্ধ করতে দেখে দ্রৌপদী একবার দুঃখে অভিভূত হয়ে পড়েছিলেন। আর সেটা দেখে বিরাটের যে রানী সুদেশনা তাকে খুব ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। বাবা, কি হলো তোর? হ্যাঁ, ভীমকে দেখে, ভীম লড়াই করছে দেখে একবারে মুচ্ছা গেলি যে? বাঘ, সিংহ, হাতিদের সঙ্গে লড়াই করবার এরকম ব্যাপার, এটা ভীম ছাড়া আর কারোর ক্ষেত্রে দেখা যায়নি মহাভারতে। কাজে সেদিক থেকে মহাভারতের গ্ল্যাডিয়েটর তো ভীমকে বলাই যায়, কি যায় না? শেষ হল পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার স্বামী বিবেকানন্দের লেখা থেকে পড়ে শোনাবো আমি, আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি স্বামী বিবেকানন্দের পরম লক্ষ্য এই প্রবন্ধ থেকে খানিকটা অংশ পড়তে। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। আমরা যাহা ভাবি তাহাই হই। যদি মনে ভাবো যে তোমরা পাপী, তাহা হইলে মোহগ্রস্তের মতো ভাবিবে আমি একটি বিচরণশীল হতভাগ্য কীট। যাহারা নরকে বিশ্বাস করে মৃত্যুর পরে তাহারা নরকেই যায়, আর যাহারা বলে স্বর্গে যাইবে তাহারা স্বর্গেই যায়। সবই লীলা। তোমরা বলিতে পারো কিছু যখন করিতেই হইবে তখন ভালোই করি না কেন? কিন্তু ভালো মন্দের কথা কে শুনিতেছে? লীলা। সর্বশক্তিমান ঈশ্বর লীলা করিতেছেন, ব্যাস। তুমি তো সেই লীলারত সর্বশক্তিমান ঈশ্বর। যদি খেলায় নামিয়া ভিক্ষুকের ভূমিকা গ্রহণ করো, তুমি ভূমিকা নির্বাচনের জন্য অন্যকে দোষী করিতে পারো না। ভিক্ষুক হওয়াতেই তোমার আনন্দ। তোমার প্রকৃত ঐশ্বরিক স্বরূপ তো তুমি অবগত আছো। তুমি রাজা, খেলায় নামিয়া ভিক্ষুক সাজিয়াছ মাত্র। সবই তো কৌতুক। সব জানিয়া শুনিয়া খেলায় নামো, এই তো সব। তারপর অভ্যাস করো। সারা জগৎই তো একটা বিরাট খেলা। সবই ভালো, কারণ সবই মজা। ওই নক্ষত্রটি কাছে আসে এবং আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগিয়া চুরমার হইয়া যায়, আমরাও সবাই মরিয়া গেলাম, এটাও তো কৌতুক। যেসব ছোট্ট জিনিস তোমাদের ইন্দ্রিয়কে আনন্দ দেয় সেগুলিকেই তোমরা কৌতুক মনে করো।
আমাদের বলা হয় এখানে একজন ভালো ঈশ্বর আছেন এবং একজন মন্দ ঈশ্বর ওখানে আছেন, ভুল করা মাত্র আমাকে পাকড়াও করিবার জন্য তিনি উৎপাতিয়া আছেন। আমি যখন ছোট ছিলাম তখন কে যেন আমাকে বলিয়াছিলেন, ঈশ্বর সবকিছুই দেখিতে পান। শুইতে যাইয়া আমি উপরে চাহিয়া রহিলাম, মনে আশা ছিল ঘরের ছাদ খুলিয়া যাইবে, কিন্তু কিছুই ঘটিল না। নিজেরা ছাড়া আর কেহই আমাদের উপর লক্ষ্য রাখে না। নিজের আত্মা ছাড়া অপর কোনো প্রভু নাই, আমাদের অনুভূতি ছাড়া অপর কোনো প্রকৃতি নাই। অভ্যাসই দ্বিতীয় স্বভাব বা প্রকৃতি, ইহা প্রথম প্রকৃতিও বটে। প্রকৃতির এই শেষ কথা। কোন কাজ আমি 2 বা 3 বার পুনরাবৃত্তি করি, অমনি উহা আমার প্রকৃতি বা স্বভাব হইয়া যায়। অসুখী হইও না, অনুশোচনা করিও না, যাহা হইয়াছে হইয়াছে। যদি অনুতাপ করো, ফল ভোগ করিতে হইবে। বুদ্ধিমান হও। আমরা ভুল করি, তাহাতে কি হইল? সবই তো কৌতুক বা মজা। অতীতের পাপের জন্য লোকে এমন পাগল হইয়া ওঠে, এমন ভাবে আর্তনাদ করে কাঁদে যে কি বলিব। অনুশোচনা করিও না। কাজ করিবার পরে আর সে কথা ভাবিও না, অগ্রসর হও। থামিও না, পিছনে তাকাইও না। পিছনে তাকাইয়া কি লাভ হইবে? ক্ষতিও নাই, লাভও নাই। তুই তার মাখনের মতো গলিয়া যাইতেছ না। স্বর্গ, নরক আর অবতার সব অর্থহীন কথা। কিন্তু আশ্চর্য লাগে, স্বামী বিবেকানন্দ এইসব কথাগুলো বলেছেন। এই মানুষটিকে সত্যি বোঝা প্রায় অসম্ভব। অসম্ভব। শেষ হল স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এরপর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের শেষে আবার কথা তুলে নিলাম আমার নিজের গলায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রামকৃষ্ণদেবের কথা কিছু বলেছি, এবারে স্বামী বিবেকানন্দের কথা, না নরেনের কথা বা বিলের কথা বলা যেতে পারে। নরেনের বিয়ের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার এফএ পরীক্ষা হয়ে গেছে, বাবা তার জন্য এখন পাত্রী খুঁজছেন। কিন্তু বাবা শুধু পাত্রী দেখছেন না, দেখছেন তার টাকার ওজনটাও। মেয়েটি শ্যামলা, তাই তার 10,000 টাকা জরিমানা। আর তাছাড়া ছেলে দেখুন, ছেলে আমার সোনা বাঁধানো হাতির দাঁত। কিন্তু নরেনকে যখন বলা হলো, সে একটা ঝাঁকুনি দিয়ে সব নস্যাৎ করে দিল। না না, মেয়ে কালো বলে নয়, বা বাবা পণ নিচ্ছেন বলেও নয়। সে বিয়ে করবে না, কেননা সে ঈশ্বর সন্ধানে দুর্গমের যাত্রী হবে। সে পথ ক্ষুরোধারের মতো কঠিন। সেই পথে বিয়ে একটা উপদ্রব মাত্র। তো রামদত্ত ওই বিশ্বনাথ দত্তের খুব বন্ধু লোক, সংসারে অবাধ যাওয়া আসা, তাকেই ধরলেন। ধরে বললেন যে এই বিলের ঘাড়ে একটু ঘি ডালো তো, কি একটা গোঁ ধরেছে, বলে যে বিয়ে করবে না। রামদত্ত ঘটকালিতে লাগলো। কিন্তু নরেন বলল যে না 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 না, আমি বিয়ে করব না, আমি ধর্ম লাভ করতে চাই। রামদত্ত বলল, যদি সত্যি ধর্ম লাভ করতে চাও তবে মিছে এদিক ওদিক না ঘুরে দক্ষিণেশ্বরে যাও। দক্ষিণেশ্বরে? হ্যাঁ, দক্ষিণেশ্বরে। সেখানে মূর্তিমান ধর্ম আছেন, তাকে দেখে এসো, যাও। শুনছেন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, স্বামী বিবেকানন্দর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিলে তো যাবে দক্ষিণেশ্বরে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, সেসব কথা তো হবে। কিন্তু একবার সুরেশের কথা বলি। সেই যে সুরেশ, যে একটা ভীষণ দামি মালা দিয়েছিল আর ঠাকুর সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, তো সেই সুরেশ নতুন গাড়ি কিনেছে। রামকৃষ্ণকে একদিন সেই গাড়ি চড়িয়েছে। তো সুরেশের বাড়িতে রামকৃষ্ণ গাড়ি করে এসেছেন। ছেলে ছোকরারা সব ভিড় করে, ঘিরে ধরে, কথা শুনতে চায়, এই সমস্ত নানা রকম কথা বলে। তা একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী সুরেশেরই বাড়িতে থাকে, সে একদিন রামকৃষ্ণদেবের সামনে এসে দাঁড়িয়েছে।
করে বলছে যে না না, এই ছোট ছেলেপুলেগুলোকে আপনি বকাচ্ছেন। ঠাকুর মুখ তুলে তাকালেন তার দিকে, তাকিয়ে বলেন, তুমি কি করো? আমি আপনার মতো ছেলে বকাই না, আমি জগতের হিত করি, বুঝলেন? আমি জগতের হিত করি। জগতের হিত করো? যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, পালন করেছেন, তিনি কিছু বোঝেন না, আর তুমি সামান্য মানুষ, তুমি জগতের হিত করছো? হ্যাঁ, ঈশ্বরের চেয়ে তুমি বেশি বুদ্ধিমান? এর কোন উত্তর হয়? সেই সরকারি চাকুরে চুপ করে গেল। কিন্তু একটা বিপদ হয়ে গেল তার। সেই সরকারি যে চাকুরে, তার পেছনে লেগে গেল পাড়ার ছেলেরা। কি গো, জগতের হিত করছো নাকি? আজকে কতটা হিত করলে জগতের হিত করছো, জগতের হিত করছো। যেমন কৃষ্ণদাস পালকে রামকৃষ্ণ জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, মানুষের কি কর্তব্য বলো দেখিনি? তো কৃষ্ণদাস বলেছেন, জগতের উপকার করব। রামকৃষ্ণ বলছেন, তুমি কে? হ্যাঁ, আর কি উপকার করবে? আর জগৎ কতটুকু গো যে তুমি উপকার করবে? উপকার না, উপকার করবার ক্ষমতা আমাদের কারণ নেই। মানব জন্মের একমাত্র উদ্দেশ্য ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের ভাব ভক্তি, ঈশ্বরকে ভালোবাসা। নিষ্কাম কর্ম করতে করতেই এই ভালোবাসা, ভক্তি এ সমস্ত আসে। শুনছেন রামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। গানের পর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন ঘরের মধ্যে। গঙ্গার দিকে পশ্চিমের দরজায় কার একটা ছায়া পড়ল। শুনছেন রামকৃষ্ণের কথা 92.7 বিগ এফএম এ। কে চঞ্চল হয়ে উঠলেন রামকৃষ্ণ। কার ছায়া? চোখের সামনে দাঁড়িয়ে আছে নরেন। আসলে ওই সুরেশ মিত্তিরের গাড়িতে করে এসেছে। নতুন গাড়ি কিনেছে সুরেশ মিত্তির, সঙ্গে সুরেশ আছে, আরো কজন সমবয়সী ছোকরা আছে। নরেন এসে দাঁড়িয়েছে তার সামনে। শরীরের দিকে লক্ষ্য নেই, বেশবাসে উদাসীন, গায়ে ময়লা একটা চাদর, বাইরের কোনো কিছুতে কৌতূহল নেই, শুধু চোখের তারা একটু উপর দিকে উঠে আছে। ঘুমলেও সম্পূর্ণ বোঝে না তার চোখ সমুখ ঠেলা, দেখলেই মনে হয় ভেতরে কিছু একটা আছে। রামকৃষ্ণদেব দেখলেন, এসেছিস, আয় 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 আয়। মেঝেতে মাদুর পাতা বসতে বললেন। বসল নরেন, তার বন্ধু টন্ধুরাও আশপাশে বসল। ঠাকুর বললেন, তাহলে গান কর। নরেন গান ধরল। মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। কি গান। আর একখানা গা। নরেন গাইল, যাবে কি হে দিন বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশাপথ নিরখিয়ে। মাগো মা, তুই এতদিন পরে নিয়ে এসছিস আমার মন ঠান্ডা করা আপনজন। এই যে কি প্রগাঢ় ভালোবাসা ছিল নরেনের প্রতি রামকৃষ্ণদেবের। আর বুঝতেই পারতেন না যে এত ভালোবাসা কেন, এ কি। কিন্তু তাকে এত ভালোবাসা কেন, তার উত্তর দিয়েছিলেন ওই কালীঘরের খাজাঞ্চি ভোলানাথ মুখুজ্জে। ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, নরেন্দ্র বলে একটা কায়েতের ছেলে, তার জন্য আমার মন এমন হচ্ছে কেন বলো তো? যেন গামছা নিংড়ানোর মতন হচ্ছে। সে আমার কে? ভোলানাথ বলেছিল, এর মানে ভাবেতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে তখন সত্যগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্যগুণী লোক দেখলে তবে তার মন ঠান্ডা হয়। মন যখন নিচে আসে
তখন নরেনের মতো সত্যগুণী মানুষ দরকার হয়। শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। এবার চিঠিপত্রের উত্তর। আজকে প্রথম যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন বেহালা শিলপাড়া থেকে অনামিকা ভট্টাচার্য, কিন্তু গানের পর। চিঠি পড়ছি বেহালা শিলপাড়া থেকে অনামিকা ভট্টাচার্যের লেখা। আমার প্রিয় মানুষ, এই বিষয় নিয়ে লিখতে বলেছিলাম গত রবিবারে, সেই মর্মে অনেকগুলো চিঠি পড়েছি, তারপরেও পড়েছি, আজকেও পড়ি। মানুষের ভিড়ে আজ 60 বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়ে এই বিষয়ে সৌমিত্রদার জানতে চাওয়াতে কলম ধরলাম। আমার ছোটবেলার এক কাকা বলে মানুষটি আমার খুব প্রিয়। বাবা মা ছাড়া আর যারা নিয়মিত আমার পড়াশোনার, চরিত্র গঠনে, জীবনে চলার পথ সুগম করতে সাহায্য করেছে, তাদের কথা ভাবতে বসলে সবার আগে কাকার কথা মনে পড়ে। আমার এই আমি হয়ে ওঠার পেছনে তার অবদান প্রচুর। ছোটবেলার মধুর সম্পর্ক, অঙ্ক আর সঠিক হলে একটা লজেন্স, কি অনাবিল আনন্দ পেতাম, ভাবতেই চোখে জল আসে। আমরা তখন ওইসবে খুব খুব খুশি। সংসারের সবকিছুই ছোট থেকে মায়ের সঙ্গেই করতে হতো। আজ মনে পড়ে তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না আমার মন। বাড়ির কাজ, পড়াশোনার পরিবেশ সচেতনতা করবার জন্য কাকা হাসতে হাসতে খেলতে খেলতেই অঙ্ক ভালোবাসতে শিখিয়েছিল। সবাই যখন বকুনি দিত, কোনো বিপদ সংকেত পেলেও ওই কাকা আমার বন্ধুর মতো মন খারাপ ভুলিয়ে হাসানোর চেষ্টা করে যেত। আমি কিন্তু ওই স্কুলে টপার ছিলাম 10 পাসের সময়। কাকা একমাত্র যে বলেছিল জীবনের রং আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাকে রং করতে চাই। সঠিক পদক্ষেপ গ্রহণ করলে ঈশ্বরের আশীর্বাদে সত্যকে ধরে এগিয়ে চলো। আমি তার উপদেশ প্রতি পদক্ষেপে আজও মেনে চলি। তার সান্নিধ্য আজ সামনে না পেলেও মন প্রাণ জুড়ে কাকা আমার হাত ধরেই আছে। প্রণাম। চিঠি যদি পড়েন সৌমিত্রদা, আপনাকে ধন্যবাদ জানাই, কারণ এটাই প্রথমবারের জন্য পড়া হলো। না 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 অনামিকা, আপনার চিঠি আগে পড়া হয়েছে। আমার মন বলছে, আমার স্মৃতি এত খারাপ নয়, আপনার চিঠি কিন্তু আগে পড়া হয়েছে। যাই হোক, এই চিঠিটাও পড়া হলো। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরেতে এখন আমরা আছি সিমলায়। শুরু হচ্ছে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। না, আগের দিন তো অনুষ্ঠান শেষ করেছিলাম এই কথা বলে, সিমলায় এই যে তারা দেবী যার মন্দিরে এসেছি আমরা, তার গর্ভগৃহে ছবি তোলা নিষেধ। কিন্তু আমি তো ছবি তুলে আপনাদের দেখাচ্ছি না, বা বলা যেতে পারে আমি মনের ক্যামেরায় ছবি তুলে রাখছি, তারপর আপনাদের দেখাচ্ছি সেই ছবি। তাতে তো কোনো আপত্তি থাকতে পারে না। গর্ভগৃহটি ছোট, দেবী মূর্তিটিও ছোট। লাল চুমকি বসানো কাপড় দিয়ে সাজানো তার সিংহাসন, তার মধ্যে ছাতার তলায় সোনালী রেশম কাপড়ের আচ্ছাদনের নিচে আছেন মা তারা। শ্বেতবর্ণা, সারা দেহ বহুমূল্য অলঙ্কারে ঢাকা, সবটা মিলিয়ে তিনি একেবারে ঝলমল করছেন। বাইরের দরজায় লোহার গ্রিলের কারুকাজ। মায়ের দর্শন হলো। চলুন এবার বাইরে বেরোনো যাক। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। শুনছেন বাইরে দূরে, বাকি অংশ গানের পর। এই যে মন্দির, এই মন্দিরের দুটি জিনিস অবশ্যই দেখে নেবেন মন্দির থেকে বেরিয়ে। একটা হলো সারা মন্দির জুড়ে কাঠের কাজ। আগেই বলেছি, তারামায়ের মন্দির তৈরি হয়েছে কাঠ দিয়ে। শিল্পীরা সেই কাঠ কুঁদে কুঁদে কত যে সব আশ্চর্য আলপনা বার করেছেন, মন একেবারে মুগ্ধ হয়ে যায়।
আর দ্বিতীয় হলো মন্দির চত্বরটা খুব ভালো করে ঘুরে দেখবেন। পাহাড়ের একেবারে চূড়ায় তো, বাইরে দাঁড়ালে রেলিং এর ওপারে সে যে কি আশ্চর্য দৃশ্য, মনে হবে চোখে কি যেন সুন্দরের কাজল পরিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা ঈশ্বরের কাছে যাই কেন? সুন্দরকে জীবনের চোখে দেখব বলেই তো। এইরকম পাহাড়ে, এইরকম মন্দিরের সামনে দাঁড়িয়ে দেখবেন ঠিক সেই কাজটাই হয়। শেষ হল শিবলার তারা দেবীর মন্দির দর্শন, কিন্তু শরণাগতের তো ক্লান্তি নেই, খান্তি নেই, ছুটি নেই। একটা দেখা শেষ হতে না হতেই আবার একটা কিছু। মানস ভ্রমণ আমাদের কাছে অনন্ত অনন্ত। না না, নতুন মন্দিরে যাবার জন্য দূরে কোথাও যাব না তা বলে, ওই সিমলা থেকে ধরুন এই 3 কিলোমিটারের মতো দূরে আছে এক মন্দির, কামনা দেবীর মন্দির। মানে বাংলা করে যদি বলি, কামনা দেবীর মন্দির। কি নামটা শুনতে কিরকম অদ্ভুত লাগে না? এমনকি আপনি যদি তেমন তেমন মানুষ হন, তাহলে আপনার পট করে মনে পড়ে যেতে পারে, সত্যিকারের যিনি সাধক তাদের তো কামনা রহিত হওয়ার কথা। কামনার বশে কোনো কাজ করলে তো অভীষ্ট সিদ্ধ হয় না। তাই মনে রাখতে হবে সেসব হলো সাধকদের জন্য। আমরা যারা সাধারণ মানুষ, মায়ের কাছে এটা ওটা চাই, সেই কামনা মনে রেখেই যাই মন্দিরে, দেবীকে পুজো দিই, মানত করি, দেবী তা পূরণ করেন। অন্তত এই দেবী তা পূরণ করেন, সেই সুবাদে তার নাম কামনা দেবী বা কামনা দেবী। আসলে এই কামনা দেবী হলেন মা কালী, তার একটি অন্য রূপ। যেহেতু দেবী নাকি মানুষের সব কামনা পূর্ণ করেন, তাই তার নাম এই কামনা দেবী। এই কামনা দেবীর কাছে চলুন না দেরি না করে তার মন্দির দর্শন করে আসি। এটা পাহাড়ি জায়গায় মন্দির যেরকম হয়, বাস আপনাকে নামিয়ে দেবে বড় রাস্তায়, সেখান থেকে সরু পাহাড়ি রাস্তা উঠে গেছে উপরে। আর যদি গাড়ি থাকে, সে গাড়ি নিয়ে আপনি অনেকটা পর্যন্ত চলে যেতে পারবেন। ইটের রাস্তা, বাঁধানো বলতে যা বোঝায়, মানে সিমেন্ট দিয়ে বা পিচ দিয়ে, সেরকম কিছু নয়। আপনি এগিয়ে যাচ্ছেন, বাঁ দিকে খাড়া দেওয়াল উঠে গেছে, আর ডান দিকে রেলিং এর ওপারে গাছপালা, প্রকৃতি। সে প্রকৃতির বর্ণনার কত করব, সে তো বারে বারেই নতুন, ক্ষণে ক্ষণেই নতুন। কিন্তু আমার ভাষার কি সাধ্য আছে তার সেই নতুন হয়ে ওঠাকে বর্ণনা করতে পারি? বরং একটা কাজের কথা বলি। এই যে পাহাড়ের উপরে উঠছি আমরা, বেশ খাড়াই রাস্তা, এর নামটা বলে নিয়ে আজকের মতো বিদায় নিই। এই পাহাড়ের নাম হলো প্রসপেক্ট হিল। তাহলে যাবার আগে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বারটা বলি, 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো আসি, আবার কাল ভোরবেলা। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। শরণাগত, আমি সৌমিত্র বসু, 92